আমরা নন স্পেসিফিক করছি। জি আচ্ছা, প্রীতি, আমার এই বৃহস্পতিবারে কি কোনো ফ্রি টাইম আছে তোমাদের? না ম্যাডাম, আমাদের টানা ক্লাস বৃহস্পতিবার। আচ্ছা, আগামীকাল আগামীকাল আছে? ম্যাডাম আগামীকাল হচ্ছে এখন একটা হবে নাকি সেটা জানি না ম্যাম, লিংক না দেওয়া পর্যন্ত বলতে পারতেছি না। মানে 12টার দিকে ক্লাসটা আর কি। ওটা যদি ম্যাডাম না হয় তাহলে আমি জানাবো ম্যাম। মানে রুটিনে আছে? হ্যাঁ রুটিনে আছে। আচ্ছা ঠিক আছে, যদি না হয় আমাকে একটু জানিও, আমি একটু ওকে ম্যাম। আজকে জানিও, কারণ কাল রাতে মানে সন্ধ্যার মধ্যে জানালেই হবে, বা রাতের মধ্যে। ওকে ম্যাম। আমাদের তো আমার একটু ভুল হয়ে গেছে, কারণ আমাদের ক্লাস আমি দেখছি 11:20-এ ক্লাস। আমি তো ভুল করে তো 11:30 ভেবে তো 11:30 ক্লাস করে দিচ্ছি, যার কারণে তো আমার সময় আরো কম হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম 11:30। তোমরা ক্লাসের টাইম অনুযায়ী এসো, ঠিক আছে? আমার যদিও এটা শিডিউল করতে ভুল হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে আর ভুল হবে না, কারণ আমি রুটিনটা খেয়াল করিনি যে 11:20-এ না 11:30-এ। আর অনেক সময় হয় কি যে শিডিউল হচ্ছে এক্সাক্ট টাইমে করা যায় না, বুঝছো? যেমন 11:20-এ যদি থাকে, তো 11:20-এ করা যাবে না, হয়তো 11:15-তে করা যাবে, আর একটা 11:30-এ করা যাবে। মানে 15 মিনিট পর পর শিডিউল করা যায়। তো এই জন্য যদি 11:20-এ ক্লাস হয়, হয়তো আমি শিডিউল করবো হচ্ছে 11:15-তে, বুঝছো? তো তোমরা হচ্ছে 20-এর সময় অনুযায়ী সেভাবেই চলে আসবে, সব অন্যান্য ক্লাসের ক্ষেত্রেও সেটাই। আর একটা ক্লাস আছে আমাদের হচ্ছে 10:40-এ, যেটা সেটা হচ্ছে 10:30টায় শিডিউল করব আমি, কিন্তু তোমরা হচ্ছে 10:40-এর সময় মতোই চলে আসবে। মানে 10:35-এ চলে আসলা তাই হবে, কিন্তু 30-এ যে আসতে হবে এরকম না, রুটিন যে টাইম আছে সেই টাইমে আসবে। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম, আমরা হচ্ছে নন স্পেসিফিক পড়ছি, নন স্পেসিফিকে হিউমোরাল ডিফেন্স মেকানিজম, ঠিক আছে? গত ক্লাসে আমরা কয়েকটা দেখেছি, গ্রোথ ইনহিবিটর দেখেছি, ট্রান্সফেরিন, ইন্টারফেরন, তারপরে দেখেছি লাইসিন, লাইসোজাইম, কমপ্লিমেন্ট, লাইসোজাইম দেখেছি। আর তো কিছু দেখিনি মনে হয়, তাই না? না। স্লাইড দেখা যাচ্ছে তো? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, আজকে আর অন্য কথা বেশি বলবো না, কারণ সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা সরাসরি আজকে পড়ায় চলে যাই। হ্যাঁ, আজকে পড়া ধরলাম না তোমাদের, বেঁচে গেলাম। আমাদের লাইসিনের মধ্যে দুটো কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে লাইসোজাইম আর একটা ছিল কমপ্লিমেন্ট। যদি গত ক্লাসে এটা খেয়াল করো যে লাইসিন আমরা কি বলেছিলাম, যে প্যাথোজেনকে লাইসিস করে দিতে পারে বা ডিস্ট্রয় করে দিতে পারে। তো সেখানে আমরা দুটো কম্পোনেন্ট দেখেছি, একটা হচ্ছে লাইসোজাইম আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো লাইসোজাইম আমরা গত ক্লাসে দেখেছি, আজকে আমরা দেখব কমপ্লিমেন্ট। ঠিক আছে, যে কমপ্লিমেন্ট
এটা যে এটা হচ্ছে একটা সিস্টেম বলা হয়, কারণ কি যে পার্ট অফ ইমিউন সিস্টেম কনসিস্ট অফ এ সিরিজ অফ প্রোটিন that interact with one another in order to eliminate pathogens. সিরিজ অফ প্রোটিন, ঠিক আছে, এখানে অ্যারাউন্ড 30 প্রোটিন আছে এবং এগুলো একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করে, কানেক্টেড থেকে প্যাথোজেনকে এলিমিনেট করতে পারে, ঠিক আছে। এবং আরো এটা প্যাথোজেনকে এলিমিনেশন বিভিন্ন ভাবে করে, যেমন কিছু আছে যে ডেড সেলগুলোকে মানে প্যাথোজেনকে সরাসরি কিল করতে পারে, আবার হচ্ছে যে ডেড যে সেলগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে পারে, আবার হচ্ছে কি করতে পারে প্যাথোজেন প্লাজমা মেমব্রেনকে অ্যাটাক করতে পারে। তো বিভিন্ন ভাবে সে হচ্ছে ফাংশন করে থাকে আর কি। কমপ্লিমেন্ট প্রোটিন গুলো মেজর যেটা করে সেটা হচ্ছে আমরা দেখবো আর পরে, যে সেলটাকে ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের সেলটাকে সে লাইসিস করে দিতে পারে। আমরা লাইসিনের যদি কম্পোনেন্ট পার্টিটা দেখি, প্রপার্টিসটা দেখি, যে সেল মেমব্রেনকে লাইসিস করে দেয়। তো কমপ্লিমেন্ট আমরা কি দেখলাম, যে এটা হচ্ছে সিরিজ অফ প্রোটিন মানে অ্যারাউন্ড 30, যেমন এখানে সি কমপ্লিমেন্ট হচ্ছে যে কমপ্লিমেন্ট গুলোকে মানে কমপ্লিমেন্ট হচ্ছে সি দিয়ে এটার প্রোটিন গুলোকে বোঝানো হয়, যেমন এই যে C1, তারপর হচ্ছে C2, তারপর হচ্ছে C3, এরকম মানে C4 কি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটাকে বোঝানোর জন্য সি ইউজ করা হয়। তাহলে C1 মানে কমপ্লিমেন্ট প্রোটিন নাম্বার 1। তো আমরা বলছি যে এগুলো হচ্ছে কি প্রোটিন, এক একটা প্রোটিন। তাহলে কমপ্লিমেন্ট 1 মানে কি 1 নাম্বার প্রোটিন, তারপর কমপ্লিমেন্ট 2 হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রোটিন, কমপ্লিমেন্ট 3 হচ্ছে তৃতীয় নাম্বার প্রোটিন। হ্যাঁ, এভাবে হচ্ছে 4, 5, 6 এভাবে একদম 30 পর্যন্ত এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে হচ্ছে 30 নাম্বার 30 পর্যন্ত আবিষ্কার করা হয়েছে এখন পর্যন্ত। তো আরো যে হবে না সেটা কোনো সিউরিটি নাই, আরো হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম, যে কমপ্লিমেন্টটাকে ই করা হয়, লেখা হয় সি দিয়ে। শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম, কমপ্লিমেন্ট প্রোটিন কি 20 ধরনের না 30 ধরনের? 30 এটা হচ্ছে ভ্যারি করে, বুঝছো, যে একদম এক্সাক্ট যে সেটা বলা নাই। এখন পর্যন্ত বলা হয় যে 30টা পর্যন্ত করা আছে। ম্যাম, এটা কি শুধু মাছের ক্ষেত্রে? হিউম্যানেরও আছে, মাছেরও আছে। ম্যাম, এই যে 30টা আমরা ম্যাডাম এখন পড়ছি, এটা মাছের জন্য, তাই না? এটা হচ্ছে নাম্বারটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট না, ঠিক আছে। এটা ওকে ম্যাম। মেকানিজমটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ আজকে 30টা কালকে 32টা হয়ে যেতে পারে, এটা কোনো এক্সাক্ট নাই। যে এখন তো রিসার্চ চলছে, যদি কালকেই দুটো আবিষ্কার হয়ে যায় তো সেটা অ্যাড হয়ে যাবে। জি এটার ম্যাম। এক্সাক্ট কোনো নাম্বার ওভাবে নাম্বারটা ফ্যাক্টর না, যে এটা হচ্ছে ফাংশনটা ফ্যাক্টর। ওকে, তাহলে আমরা কমপ্লিমেন্ট সি দিয়ে ডিনোট করব এবং 1 2 3 এভাবে নাম্বারিং করা আছে। আর এখন এই কমপ্লিমেন্ট গুলো হয় কি, যে কমপ্লিমেন্ট গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে। তো যখন এটা অ্যাক্টিভেশন হয় তখন সে হচ্ছে প্যাথোজেনের অ্যাগেনিস্টে কাজ করতে পারে। তো এই যে কমপ্লিমেন্ট যে অ্যাক্টিভেশন হবে, এই অ্যাক্টিভেশনটা আবার ডিপেন্ড করে হচ্ছে কিছু ফ্যাক্টরের উপর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনটা ডিপেন্ড করে। যেমন 3টা পাথওয়ে বলা আছে, যে একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, একটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে, আর একটা হচ্ছে লেকটিন পাথওয়ে। তো এই 3টা পাথওয়ের মাধ্যমে 3 ভাবে 3টা পাথওয়ের ফ্যাক্টর গুলো একটু ডিফারেন্ট, আর বাকি মেকানিজম মোরালেস সেম। তো এই পাথওয়ে গুলোর মাধ্যমে কমপ্লিমেন্ট গুলো অ্যাক্টিভেশন হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্লাসিক্যাল পাথওয়েটা দেখি, যে এখানে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে টার্গেট সেলের সাথে অ্যান্টিবডি কোট হতে হবে। দেখো, টার্গেট সেল টু বি কোটেড উইথ অ্যান্টিবডি which can activate the complement system। এখানে ওই যে কমপ্লিমেন্টের আসলে অনেকগুলো প্রোটিন একসাথে কাজ করে, তো যার কারণে কিন্তু এটাকে একটা সিস্টেম বলা হচ্ছে।
কারণ কি যে 1 2 3 4 5 6 এভাবে অনেকগুলো প্রোটিন এখানে কাজ করছে, তো অনেকগুলো প্রোটিন কাজ করার কারণে এটাকে কমপ্লিমেন্ট সিস্টেম অথবা কমপ্লিমেন্ট ক্যাসকেডও বলা হয় অনেক সময়। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হওয়ার জন্য যে শর্তটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে টার্গেট সেলটাকে এই অ্যান্টিবডি কোটেড উইথ অ্যান্টিবডির সাথে কোট হইতে হবে, ঠিক আছে। যেমন আমরা যদি একটা যদি অ্যান্টিবডি ডিস্ট্রয় হয় তাহলে সেই অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেনকে যদি টার্গেট করা হয় তাহলে সেই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডিটা বাইন্ড হতে হবে, বাইন্ড হওয়ার পরেই এই ক্লাসিক্যাল যে পাথওয়েটা এই ক্লাসিক্যাল পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং ক্লাসিক্যাল পাথওয়ে সে তার মেকানিজমের মাধ্যমে সে প্যাথোজেনকে ডিস্ট্রয় করে দিতে পারবে। আমরা যদি একটু পিকটোরিয়াল ভিউ দেখি, দেখো এখানে যতটা বুঝতে পারো আর কি যে যদি এটা একটা ব্যাকটেরিয়া দেখানো হয় তাহলে এই যে অ্যান্টিজেন ব্যাকটেরিয়া যে অ্যান্টিজেন গুলো আছে দেখো এখানে দেখা যাচ্ছে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডি বাইন্ড করেছে। হ্যাঁ, অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হওয়ার সাথে সাথেই এখানে কমপ্লিমেন্টের যে নাম্বার 1 কমপ্লিমেন্টের যে আছে সেই 1 কমপ্লিমেন্ট C1 চলে আসবে। এখানে C1 চলে আসার পরে কি হবে দেখো ফিগারটার দিকে খেয়াল করো, C4 হ্যাঁ C4 চলে আসবে, তারপর হচ্ছে C2 চলে আসবে এবং C3। তো এভাবে হচ্ছে সিকোয়েন্সিয়ালি আসে না, এটার মেকানিজমটা হচ্ছে এভাবে ডেভেলপ করা আছে আর কি, যে 4 2 তারপরে 3 এভাবে মানে এগুলো কি কমপ্লিমেন্ট গুলো আসতে থাকে, একটা একটা করে কমপ্লিমেন্ট আসতে থাকে। তারপর হচ্ছে দেখো 5 6 7 8 9 এখানে 9 পর্যন্ত আছে এবং আলটিমেটলি কি হয় এই যে 5 6 7 8 9 এই কয়েকটা একসাথে এই যে এরকম একটা স্ট্রাকচার গঠন করে। এই ফিগারটাতে দেখো যে একটা যে স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই যে কমপ্লিমেন্ট 5 থেকে 9 পর্যন্ত এরা একসাথে হয়ে এই 5টা কমপ্লিমেন্ট একসাথে হয়ে এরকম একটা স্ট্রাকচার গঠন করে, যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। দেখো যে MAC M ফর মেমব্রেন, A ফর অ্যাটাক কমপ্লেক্স। তাহলে এই যে 6 7 8 9 এরা একত্রিত হয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করবে। এই কমপ্লেক্সটার কাজ কি হবে, এই কমপ্লেক্সটার কাজ হবে যে প্যাথোজেনের যে সেল ওয়াল আছে সেই সেল ওয়ালে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা পোর সৃষ্টি করে, ঠিক আছে। যে দেখো যে ম্যাক পোর, এই যে এই ফিগারটাতে দেখো কিছু ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। তো এই ছিদ্রের মতো অনেকটা ড্রিল মেশিন যেরকম না, ড্রিল মেশিন দিয়ে যেরকম ছিদ্র করে এই মেমব্রেন একটা কমপ্লেক্সটা অনেকটা ড্রিল মেশিনের মতো কাজ করে। সে এরকম হচ্ছে ব্যাকটেরিয়া প্যাথোজেনের মধ্যে মানে সেল ওয়ালের মধ্যে পোর সৃষ্টি করে। তো যখন এরকম অনেকগুলো পোর সৃষ্টি হবে একটা সেল ওয়ালের মধ্যে, তখন তো আর ব্যাকটেরিয়ার সেল ওয়ালের যে ইন্টিগ্রিটি বা সেল ওয়ালের যে নরমাল স্ট্রাকচার সেই নরমাল স্ট্রাকচারটা তো থাকবে না। নরমাল স্ট্রাকচার যখন থাকবে না তখন কিন্তু ব্যাকটেরিয়াটা আর সার্ভাইভ করতে হবে না, আলটিমেটলি ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হয়ে যাবে বা প্যাথোজেনটা ডিস্ট্রয় হয়ে যাবে। এটা মেইন মেকানিজমটা বা বেসিক মেকানিজমটা এটাই, ঠিক আছে। আমরা আর মোটামুটি এটাই যে একটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বাইন্ড হবে, তারপরে কমপ্লিমেন্ট গুলো একটার পর আরেকটা আসতে থাকবে, আসার পরে হচ্ছে 5 6 7 8 9 এই 5টা কমপ্লিমেন্ট একসাথে হয়ে মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করবে, যে কমপ্লেক্সটা প্যাথোজেনের সারফেস বা প্যাথোজেনের সেল ওয়ালটাকে ডিস্ট্রয় করে সেল ওয়ালের মধ্যে পোর সৃষ্টি করতে পারবে এবং এই যার কারণে সেল ওয়ালের যে ইন্টিগ্রিটিটা সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা বাকি যে দুটো পাথওয়ে আছে, এটা একটা পাথওয়ে, এখানে যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যখন বাইন্ড হবে তখনই কিন্তু কমপ্লিমেন্ট 1টা আসবে, তার আগ পর্যন্ত কিন্তু কমপ্লিমেন্ট 1 আসবে না, কমপ্লিমেন্ট 1 কাজ করবে না। তো কমপ্লিমেন্ট 1 যখন কাজ আসবে তার মানে কমপ্লিমেন্ট 4 সাথে সাথে চলে আসবে, তারপর কমপ্লিমেন্ট 2 চলে আসবে, এভাবে একটার পর আরেকটা চলে আসবে। আর বাকি যে দুটো পাথওয়ে আছে, একটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে আর একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে।
তো এই পাথওয়ের সাথে ওই ডিফারেন্সটা যে জায়গাটাতে হবে সে জায়গায় হচ্ছে যে শুরুর যে জায়গাটা সেই জায়গাটাতে শুধু একটু ডিফারেন্স থাকে, আর পরের যে সিকোয়েন্স গুলো আছে এগুলো মোরলেস সেম, একটু হালকা থাকে, পার্থক্য থাকে। দেখো এখানে পার্থক্যটা কি, যে অল্টারনেটিভ পাথওয়ে ইজ ইনিশিয়েটেড বাই ডিরেক্ট বাইন্ডিং অফ ফ্যাক্টর C3 টু মাইক্রোবিয়াল সারফেস, ঠিক আছে। আর ফ্যাক্টর বি এটা দেখো আমরা ক্লাসিক্যাল পাথওয়ে দেখেছিলাম কি, যে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড হবে, তারপরে কমপ্লিমেন্ট 1টা আসবে এবং এরপরে বাকি যে কমপ্লিমেন্ট গুলো আছে সেগুলো আসবে। কিন্তু অল্টারনেটিভ পাথওয়েতে কি হবে, যে এই মাইক্রোবিয়াল সারফেসের সাথে ফ্যাক্টর C3 এটা সরাসরি যুক্ত হবে। C3 এর একটা ফ্যাক্টর, এটা কিন্তু কমপ্লিমেন্ট না, ঠিক আছে। মানে কমপ্লিমেন্ট ইনিশিয়েশনের একটা ফ্যাক্টর আর কি বলা হয় এটা। এই ফ্যাক্টরটা যোগ হবে, যোগ হওয়ার পরে তোমার কমপ্লিমেন্ট সিস্টেমটা চালু হবে। তো সেখানে ধীরে ধীরে কমপ্লিমেন্ট যে বাকি যে কমপ্লিমেন্ট প্রোটিন গুলো আছে 3, 5, 6, 7, 8, 9 এগুলো চলে আসবে। তার মানে আমাদের যে প্রথমে যে ইনিশিয়েশনটা, এই ইনিশিয়েশনটাই পার্থক্য, আর পরের যে স্টেপগুলোতে এই স্টেপগুলোতে অতটা পার্থক্য নাই, ঠিক আছে। কারণ ওই স্টেপগুলো আমি এত ডিটেইলস পড়াচ্ছি না, কারণ তোমাদের অতটা দরকার নেই। ম্যাম আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি আর একটু ডিটেইলস দেখাবো তোমাদেরকে, সমস্যা নেই। লেকটিন পাথওয়ে দেখো, একটা বললাম আমরা ক্লাসিক্যাল পাথওয়ে, তারপর বললাম অল্টারনেটিভ পাথওয়ে, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে লেকটিন পাথওয়ে। এই লেকটিন পাথওয়েটা কি, দেখো যে এই যে লেকটিন নামে যে একটা হচ্ছে প্রোটিন, এই প্রোটিনটা ব্লাডে থাকে, ন্যাচারালি থাকে। এই লেকটিনের একটা প্রপার্টিস আছে, তার প্রপার্টিসটা হচ্ছে সে সুগার পোর্শনের সাথে অ্যাড হতে পারে। হ্যাঁ, তো সুগার পোর্শনের সাথে অ্যাড হতে পারে। তো প্যাথোজেনের মধ্যে যদি সুগার পোর্শন থাকে তাহলে সেই সুগার পোর্শনটা এই লেকটিনের সাথে, মানে হোস্টের যে ব্লাডে যে লেকটিন আছে সেই লেকটিনের সাথে বাইন্ড করতে পারে, ঠিক আছে। তাহলে হোস্টের লেকটিনের সাথে যখন প্যাথোজেনের সুগার পোর্শনটা বাইন্ড হবে তখনই এই লেকটিন পাথওয়েটা অ্যাক্টিভেট হবে। লেকটিন পাথওয়ে অ্যাক্টিভেট হওয়ার মাধ্যমে, এবং ফাইনাল যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ম্যাক কম্পোনেন্ট বা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এটা তৈরি হবে এবং ফাইনালি সে প্যাথোজেনকে ডিস্ট্রয় করে দিবে। দেখো আমরা যদি সামারি দেখি, যে 3টা পাথওয়ের মধ্যে আমরা একটা লিংক করার চেষ্টা করি, দেখি যে এট এ গ্লান্স যদি আমরা দেখি কি দেখব, যে একটা অ্যান্টিজেন, তার সরি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, মনে করো এই রাউন্ডটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, ঠিক আছে। প্যাথোজেনের অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড হবে, বাইন্ড হওয়ার পরে এখানে হচ্ছে কি কমপ্লিমেন্ট 1, হ্যাঁ কমপ্লিমেন্ট 1 আসলো। এরপরে কমপ্লিমেন্ট 1 যখন আসবে অটোমেটিক্যালি কমপ্লিমেন্ট 4 আসবে, কমপ্লিমেন্ট 2 আসবে, কমপ্লিমেন্ট 3 আসবে, সরি। তারপর এই কমপ্লিমেন্ট 4, 2 এবং 3 এরা হচ্ছে এরা করবে, অ্যাক্টিভ করবে হচ্ছে কমপ্লিমেন্ট 5, 6, 7 কি রে রাউন্ড কেটে গেল, 8, 9। তাহলে এই যে কমপ্লিমেন্ট 5, 6, 7, 8, 9 এরা অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে প্রথমে অ্যাক্টিভ হচ্ছে কি কমপ্লিমেন্ট 1, কমপ্লিমেন্ট 1 অ্যাক্টিভ হওয়ার পরে কমপ্লিমেন্ট 4, 2, 3 এই 3টা অ্যাক্টিভ হবে, এবং এই 3টা মিলে কমপ্লিমেন্ট 5, 6, 7, 8, 9 এদেরকে অ্যাক্টিভ করবে।
তো কমপ্লিমেন্ট 5 6 7 8 9 এরা একত্রিত হয়ে কি করবে দেখো, যে এরকম একটা ম্যাক কমপ্লেক্স তৈরি করবে, একটা স্ট্রাকচারের মতো তৈরি করবে। যে ম্যাক কমপ্লেক্সের যে স্ট্রাকচারটা দেখালাম, যে এরকম একটা স্ট্রাকচার হবে, যদিও আঁকানো ভালো হচ্ছে না। তাহলে এই স্ট্রাকচারটা কি করবে, এই স্ট্রাকচারটা মনে করো এটা একটা প্যাথোজেন, তাহলে প্যাথোজেনের সেল ওয়ালের মধ্যে এই স্ট্রাকচারটা ড্রিল মেশিনের মতো পোর সৃষ্টি করবে। ঠিক আছে, এরকম ছোট ছোট অনেকগুলো পোর তৈরি করবে। এই যে ম্যাক কমপ্লেক্স যেটা হয়েছিল কমপ্লিমেন্ট 5 6 7 8 9, এখানে এটা মনে করো 5 6 7 8 9, সরি একটা বেশি হয়ে গেছে। তাহলে এই 5টা কমপ্লিমেন্ট কি করবে, ম্যাক কমপ্লেক্স গঠন করবে। এই ম্যাক কমপ্লেক্স ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যে পোর তৈরি করবে। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হবে, এবং এই যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হবে তখন কমপ্লিমেন্ট 1 অ্যাক্টিভ হবে। কমপ্লিমেন্ট 1 যখন অ্যাক্টিভ, তখন কমপ্লিমেন্ট 4 2 3 এই তিনটা অ্যাক্টিভ হবে, এবং 4 2 3 অ্যাক্টিভ হয়ে এরা আবার হচ্ছে 5 6 7 8 9 এদেরকে অ্যাক্টিভ করবে। এই 5 6 7 8 9 এরা ম্যাক গঠন করবে এবং এই সেল ওয়ালের মধ্যে পোর তৈরি করবে। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ম্যাম এখানে অ্যান্টিবডিটা অ্যাটাচ হচ্ছে, তো আমরা তো জানি অ্যান্টিজেনকে অ্যান্টিবডি ধ্বংস করে, তো এখানে তো কমপ্লিমেন্ট ধ্বংস করছে, তাহলে কি অ্যান্টিবডিটা কমপ্লিমেন্টের সাহায্যে এটাকে ডিস্ট্রয় করছে? হ্যাঁ, কমপ্লিমেন্টের সাহায্যে এটাকে ই করে দিচ্ছে, ডিস্ট্রয় করতেছে। ম্যাম এই মেকানিজম গুলো হওয়ার জন্য কোনো নির্দিষ্ট স্থান আছে নাকি যেখানে অ্যান্টিজেন থাকবে সেখানেই হবে? না, নির্দিষ্ট স্থান নাই, তোমার ইনফেকশন যেখানে থাকবে, ইনফেক্টেড এরিয়াটাতে তোমার অ্যান্টিজেনটা তো লাগবে, অ্যান্টিজেন যেখানে থাকবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিংটা যেখানে হবে সেখানে কমপ্লিমেন্টটা চলে আসবে। কমপ্লিমেন্টটা তোমার প্রোটিন ইয়েতে থাকবে, ব্লাডে থাকবে। দেখেছিলাম না, ব্লাড যে সেরাম প্লাজমার মধ্যে তো কমপ্লিমেন্ট প্রোটিন গুলো থাকে, ব্লাডের যে বিভিন্ন ধরনের প্রোটিন গুলো আছে এগুলো তো ব্লাডে থাকে, ব্লাড প্লাজমাতে থাকে। ঠিক আছে, তো সেই যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হবে ব্লাড প্লাজমা থেকে তোমার কমপ্লিমেন্ট গুলো এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা যদি দেখি ম্যাম ম্যাক কমপ্লেক্সটা কি? ম্যাক কমপ্লেক্সটা তো বললাম যে কমপ্লিমেন্ট 5 6 7 8 9, এই 5টা কমপ্লিমেন্ট একত্রিত হয়ে একটা স্ট্রাকচারের মতো গঠন করে। এই যে দেখালাম না আমি, যে এরকম একটা স্ট্রাকচার গঠন জি করে, ম্যাম, মানে ওই যে এই গঠনটাকে ম্যাক স্ট্রাকচারটা, বলবো? হ্যাঁ এই স্ট্রাকচারটাকে ম্যাক বলা হয়। মানে কারণ কি, এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এই ম্যাক মানে হচ্ছে তোমার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, মানে এই কমপ্লেক্সটা, যে এই ম্যাক কমপ্লেক্সটা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যে পোর সৃষ্টি করবে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা 1 মিনিট, আমার কম্পিউটারে চার্জ শেষ হয়ে গেছে। ওকে, এরপরে যদি আমরা দেখি যে হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে, ক্লাসিক্যাল পাথওয়ে তো আমরা বুঝলাম। হ্যাঁ, অল্টারনেটিভ পাথওয়েতে কি হবে দেখো, যে অ্যান্টিজেন, যদি অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিজেনের সাথে C3, সরি এটা কমপ্লিমেন্ট, এই C3 যে কমপ্লিমেন্ট যে প্রোটিন আছে, এই কমপ্লিমেন্টটা সরাসরি এই অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে পারবে। হ্যাঁ, এই C3 যখন যুক্ত হবে তখন হচ্ছে বাকি যে আরো যে কমপ্লিমেন্ট গুলো আছে 4 2 এরা চলে আসবে, এবং হচ্ছে 3 আবারও আসে। এরপরে তোমার এগুলো হচ্ছে বাকি পরের মেকানিজম গুলো একই, জাস্ট একটু কম বেশি, যে হচ্ছে কোনটা আগে পরে আসবে, কিন্তু এরপরে 5 6 আর লাস্টের মেকানিজমটা একই, 7 8 9। হ্যাঁ, এরা হচ্ছে এই কমপ্লিমেন্ট গুলো একত্রিত হয় যে ম্যাক কমপ্লেক্স যেটা বলেছিলাম, সে ম্যাক কমপ্লেক্স গঠন করবে, এবং এই পরের যে ড্রিল করা বা পোর সৃষ্টি করা সেটা হচ্ছে সেম। মানে এই যে
প্রথম যে স্টেপটা আছে এই জায়গাটাতে শুধু একটু পার্থক্য, আর যে এই যে সিকোয়েন্সিয়ালি বা সিকোয়েন্স গুলো কমপ্লিমেন্ট আসার সিকোয়েন্স এটা একটু পার্থক্য। তো এটা এত তোমাদের ইনডেপথ দরকার, ঠিক আছে, যে মেকানিজমটা বুঝলেই enough। ম্যাম প্রথমটা হচ্ছে মাইক্রোবিয়াল সারফেসের সাথে C3। কমপ্লিমেন্ট 3 টা চলে আসতে পারে, ঠিক আছে। আর অল্টারনেটিভ, এটা গেল হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। আর যদি আমরা লেকটিন পাথওয়ে দেখি, লেকটিন পাথওয়েতে কি হবে যে লেকটিন নামে যে আমাদের হচ্ছে মানে হোস্টের ব্লাডে লেকটিন নামে একটা প্রোটিন থাকে, হ্যাঁ। সেই প্রোটিনের প্রপার্টিস হচ্ছে সে ম্যানোজ বা হচ্ছে সুগার, ম্যানোজ তো সুগার আমরা জানি, তাই না। সে হচ্ছে সুগার পোরশনের সাথে অ্যাড হতে পারে এই লেকটিনটা। এই লেকটিনটা কোথায় থাকবে, এটা কিন্তু হোস্টের ব্লাডে। আর এই সুগার হচ্ছে তোমার প্যাথোজেনের সেল ওয়ালের সুগার পোরশন। তাহলে কি হবে, এই লেকটিন এবং এই সুগার যখন একত্রিত হবে, বাইন্ড হবে, লেকটিন কি তোমার হচ্ছে হোস্টের ব্লাডের লেকটিন এবং প্যাথোজেনের যে সেল ওয়ালের যে সুগার পোরশন আছে সেই সুগার পোরশনটা যখন একসাথে হবে তখন কমপ্লিমেন্ট গুলো অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। এরপরে এই যে এরপরে বাকি মেকানিজম গুলো সেম। জাস্ট যে এই শুরুটা একটু পার্থক্য, আর পরে যে কমপ্লিমেন্ট গুলো আসা সেই সিস্টেম গুলো একই, এবং ফাইনাল যে ম্যাক কমপ্লেক্স গঠন করা এটাও তিনটা পাথওয়েতে একই সিস্টেম। ম্যাম ঠিক আছে, বোঝাতে পেরেছে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম 2 নাম্বার প্রসেসের প্রথম অংশটুকু একটু বুঝতে পারিনি, শুধু ওটা একটু বুঝছো না আরেকবার কি বুঝো না বলো। ম্যাম। যে প্রথমে যে C3টা যে যুক্ত হচ্ছে ওইটা মানে কিভাবে হচ্ছে ওইটা বুঝতে পারিনি, পরের অংশ বুঝতে পারছি, বাট প্রথমে যে অংশটুকু আলাদা ওটা বুঝতে পারিনি। হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। বুঝছো তোমরা এটা নাকি আবার বোঝাতে হবে? ম্যাম বলো। ম্যাম এই যে 1 2 3 ম্যাম এই সিরিয়াল গুলো কি ম্যাম মানে নির্দিষ্ট যে এটার পরে এটাই আসবে? এখানে ওই যে ওইভাবেই তো করা আছে, মানে যে এক একটাতে এক একটা পর পর এক একটা করা আছে, কিন্তু এগুলো কিসের উপরে ডিপেন্ড করে আসতেছে বা কি ডিপেন্ড করে আসতেছে এত ইনডেপথে, কারণ এটা বেসিক নলেজটা থাকলেই হবে। ওকে ম্যাম। কিন্তু পাথওয়ে গুলোতে যেভাবে বর্ণনা করা আছে যে একটার পর একটা, এটা এইভাবেই করা আছে। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছো, আমরা প্রসিড করি। যে আমরা তিনটা পাথওয়ে, বেসিক জিনিসটা তো বুঝছো, তিনটা পাথওয়ে, জি ম্যাম। যে অল্টারনেটিভ, ক্লাসিক্যাল অল্টারনেটিভ এবং লেকটিন পাথওয়ে। আর দেখো যে কমপ্লিমেন্ট গুলো যে আছে, যে বিভিন্ন কমপ্লিমেন্টের অনেক সময় ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, যে কমপ্লিমেন্ট থাকে না, তো সেই কমপ্লিমেন্টের ডেফিসিয়েন্সি গুলো থাকলে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। যেমন একটা আছে যে সিস্টেমিক লিউপাস ইরাইথ্রোমাটাস, হ্যাঁ, এটা হিউম্যানের ডিজিজ, এটা ফিশের না। দেখো যে যদি কমপ্লিমেন্ট নাম্বার 1 এবং 4, হ্যাঁ, এই দুটার যদি কারো ল্যাকিংস থাকে তাহলে এই যে এরকম একটা ডিজিজ সিস্টেমিক লিউপাস ইরাইথ্রোমাটাস এই ডিজিজটা হয়ে যায় যদি কমপ্লিমেন্ট ল্যাকিংস থাকে। আবার হচ্ছে আরো কিছু আছে যে কমপ্লিমেন্ট 3 যদি ল্যাকিংস থাকে তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, তারপরে হচ্ছে কি নিস্টেরিয়া, মেনিনজাইটিস। তো এরকম যে কমপ্লিমেন্টে যদি ডেফিসিয়েন্সি থাকে বিভিন্ন ধরনের ডিজিজ, মানে কিছু নির্দিষ্ট ডিজিজ অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এটা মানুষের ক্ষেত্রে এরকম ডেভেলপ করা আছে, ফিশের ব্যাপারে জানি না, পাইনি আর কি এখনো। ওকে, আমরা কমপ্লিমেন্ট শেষ করলাম, এখন আমরা আছি, সরি, দেখো আমরা আর যে ক্যাটাগরি পড়েছিলাম হিউমোরাল ডিফেন্সে, সেই ক্যাটাগরির মধ্যে আমরা একটা ক্যাটাগরি পড়েছিলাম যে এনজাইম ইনহিবিটর, হ্যাঁ। তো এটাতে কি হয় যে
দেখো যে প্যাথোজেন যখন হোস্টের ইয়েতে পেনিট্রেট করে বা সেলে যখন পেনিট্রেট করে তখন কিন্তু প্যাথোজেন কিছু এনজাইম প্রডিউস করে। ম্যাম বলো। ম্যাম আমাদের 12টায় ক্লাস আছে। ও shit. আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীকাল যদি ক্লাসটা না হয় আমাকে জানাইও, হ্যাঁ? আমি তাহলে আগামীকাল একটা ক্লাস। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।